गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षाৎ परमं ब्रह्म तस्मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু শম্ভু। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মাহেশ্বর সূত্র ও বর্ণের উচ্চারণ স্থান নিয়ে কিছু প্রশ্ন উত্তর। বিগত ক্লাসগুলিতে এই টপিকসগুলি দেওয়া হয়েছে, তো আজকে সেই প্রশ্নোত্তরগুলি আমরা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, ব্যুৎপত্তি নির্ণয় করো। কোনটা হবে? তাহলে কোনটা হবে? অপশন এ বি সি হবে, তাই না? সমপূর্ব ক্রি ধাতুর সাথে ত প্রত্যয় যোগ করে সংস্কৃত শব্দটি নিষ্পন্ন হয়, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন দেখো, ব্যুৎপত্তি করো ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি কোনটা কোনটা হবে? বিপূর্বক আপূর্বক ক্রি ধাতু যোগ লুট প্রত্যয়, আবার আছে বি আং ক্রি অনট প্রত্যয়, এ প্লাস বি কোনটি নয়। কোনটা হবে? হ্যাঁ, এ প্লাস বি। দেখো, দুটোই হয়, কারণ এই আং যে উপসর্গ, এর পরিবর্তে আমরা আও লিখতে পারি। লুট প্রত্যয়ের অনট অবশিষ্ট থাকে, তাই লুটও লেখা যেতে পারে, অনটও লেখা যেতে পারে, তাই এটার অ্যান্সার হবে সি, ব্যাকরণ। অষ্টাধ্যায়ী কে রচনা করেছে? অষ্টাধ্যায়ী রচনা করেন কে? দাক্ষেয়, শালাতুরীয়, পাণিনি সবগুলি। কোনটা হবে? কেন পাণিনি হবে? দেখো, অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। পাণিনির মাতার নাম ছিল দাক্ষী, তাই তাকে বলা হতো দাক্ষী পুত্র বা দাক্ষেয়। হ্যাঁ, তাহলে যে পাণিনি তিনি দাক্ষেয়। আর তিনি পাকিস্তানের লাহোরের শালাতুর নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন বলে তার আরেকটা নাম শালাতুরীয়। তাই এখানে সবগুলি হচ্ছে। বার্তিকের প্রণেতা, বার্তিক কে তৈরি করেছিল? কাত্যায়ন, পতঞ্জলি, পাণিনি, ভট্টজি, দীক্ষিত। বার্তিক কাত্যায়ন। কাত্যায়নের আরেকটা নাম কি বলতো? কাত্যায়নের আরেকটা নাম রয়েছে, সেটা কি? কাত্যায়নের আরেকটা নাম হচ্ছে বড় রুচি। বড় রুচি। আমরা কোন সূত্রগুলো বুঝতে পারবো যেটা বার্তিকের সূত্র বা বড়, মানে এটা বার্তিক সূত্র, সেটা কি করে বুঝতে পারবো? যে সেই সূত্রগুলোর শেষে বাচ্যম বা বক্তব্যম উপসংখ্যানম এই কথাগুলো থাকে। যেমন আমরা যদি বলি প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম, এই যে উপসংখ্যানম কথা আছে, তার মানে এটা হচ্ছে বার্তিক। তারপরে বাচ্যম বা এইরকম কথা থাকবে, এ থেকে বুঝতে পারবো যে সেটা হচ্ছে বার্তিক সূত্র। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সারবৎ বিশ্বত মুখম, এই কথাটা কিসের লক্ষণ? এটা সূত্রের লক্ষণ, না বার্তিকের লক্ষণ, না ভাষ্যের লক্ষণ, না পরিভাষার লক্ষণ? বলো। সূত্রের কি কি লক্ষণ রয়েছে? সূত্রের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে অল্পাক্ষরম, অল্পাক্ষরম, অসন্দিগ্ধম, সারবৎ, বিশ্বতমুখম। অর্থাৎ সূত্রের যে লক্ষণগুলো দেখছি, প্রথম হচ্ছে বলছে অল্পাক্ষরম, সূত্র হবে সব থেকে কম সংখ্যক অক্ষর নিয়ে। সূত্রে বাড়তি কোনো অক্ষর থাকবে না, যতটা কম সংখ্যক অক্ষর নিয়ে করা যায় সেই বিষয়টা সূত্রের একটা লক্ষণ। অল্প অক্ষর যুক্ত হবে। অসন্দিগ্ধম, সূত্র হবে সন্দেহ মুক্ত, সেটাতে কোনো রকম সন্দেহ থাকবে না।
সারবৎ এবং সূত্র হবে সারযুক্ত থাকবে। বিশ্বত মুখম মানে হচ্ছে সর্বত্র প্রয়োগযোগ্য। এগুলো হচ্ছে সূত্রের লক্ষণ। তাহলে সূত্রের লক্ষণ কি বলছে? বলছে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বত মুখম, অল্প অক্ষরযুক্ত, সন্দেহ মুক্ত, সারবৎ সারযুক্ত, বিশ্বত মুখম মানে সর্বত্র প্রয়োগযোগ্য। এই হচ্ছে আমাদের সূত্রের লক্ষণ। তাহলে এইখানে দেখো যে প্রশ্নটি আমাদের রয়েছে সারবৎ বিশ্বত মুখম, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের সূত্রের লক্ষণ। আচ্ছা চলো নেক্সট দেখো, অনিয়মে নিয়মকারিণী কি বলা হয়? অনিয়মে নিয়মকারিণী পরিভাষা। অনিয়মে নিয়মকারিণী কি হয় না, এটা হয় অনিয়মে নিয়মকারিণী পরিভাষা। অনিয়ন্ত্রিত সূত্রের অর্থকে নিয়মিত করে পরিভাষা। পরিভাষার কাজ হচ্ছে অনিয়ন্ত্রিত সূত্রের অর্থকে নিয়মিত করে পরিভাষা। আমাদের মনে রাখতে হবে অনিয়মে নিয়মকারিণী পরিভাষা। নেক্সট দেখো, ত্রিমণি নয় কে? হ্যাঁ, ত্রিমণি নয়। দেখো কাত্যায়ন, পতঞ্জলি, পাণিনি, পতঞ্জলি। প্রথমে পাণিনি, তারপরে কাত্যায়ন, তারপর হচ্ছে পতঞ্জলি। পাণিনির অষ্টাধ্যায়ী, কাত্যায়নের বার্তিক, পতঞ্জলির মহাভাষ্য। কিন্তু এখানে বার্তিক কিন্তু নয়, এটা ত্রিমণি নয়। তারপরে দেখো বলছে ড্যাশ 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 তস্ময় পাণিনয়ে নমঃ। এই কথাটা রয়েছে কোথায়? আমরা পাণিনি ব্যাকরণে প্রবেশ করার আগে পাণিনিকে প্রণাম জানাই। তো সেই রকম কথা রয়েছে, কি রয়েছে যে জেনাক্ষরম সমন্বয়ম অধিগম্য মহেশ্বরাৎ কৃষ্ণং ব্যাকরণং প্রোক্তম তস্ময় পাণিনয়ে নমঃ। জেনাক্ষরং সমন্বয়ম অধিগম্য মহেশ্বরাৎ কৃষ্ণং ব্যাকরণং প্রোক্তম তস্ময় পাণিনয়ে নমঃ। তাহলে এই কথাটা কোথায় রয়েছে? পাণিনীয় শিক্ষা, নান্দিকেশ্বরকৃত কাশিকা, সিদ্ধান্ত কৌমুদী, লঘু সিদ্ধান্ত কৌমুদী। কোথায় আছে? কোথায়? পাণিনীয় শিক্ষা, হ্যাঁ, পাণিনীয় শিক্ষা গ্রন্থে রয়েছে তস্মাই পাণিনয়ে নমঃ। ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা কে? ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা কাকে বলা হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা দেখো পাণিনি, বৃহস্পতি, ব্রহ্মা, ইন্দ্র। আমরা জানি পাণিনির আগেও কিন্তু ব্যাকরণ তৈরি হয়েছিল। ইন্দ্র লিখেছিলেন ঐন্দ্র ব্যাকরণ, শিব ঠাকুর লিখেছিলেন মাহেশ ব্যাকরণ। তো বলেছে ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা কে? পাণিনি, ব্রহ্মা, বৃহস্পতি, ইন্দ্র, কোনটা হবে? একদম, এটা অ্যান্সার হবে ব্রহ্মা। ব্যাকরণ শাস্ত্রের আদি প্রবক্তা ব্রহ্মা। এখানে কিন্তু অনেকেই ভুল করে আমরা পাণিনিতে করতে পারি, কিন্তু পাণিনি নয়। লঘু সিদ্ধান্ত কৌমুদী, একটা রয়েছে সিদ্ধান্ত কৌমুদী আর একটা রয়েছে লঘু সিদ্ধান্ত কৌমুদী। লঘু সিদ্ধান্ত কৌমুদীর কে রচনা করেন? তাহলে কি হবে এখানে? অ্যান্সারটা কি হবে? লঘু সিদ্ধান্ত কৌমুদী বরদরাজ, হ্যাঁ, বরদরাজ আচার্য। আর হচ্ছে সিদ্ধান্ত কৌমুদী, এই গ্রন্থটি কে লিখেছেন? সিদ্ধান্ত কৌমুদী, হ্যাঁ, সিদ্ধান্ত কৌমুদী রচনা করেন ভট্টজি দীক্ষিত। নেক্সট চলো,
শিব সূত্রের প্রণেতা, দেখো শিব সূত্র কে রচনা করেন? আমরা জানি যে মহর্ষি পাণিনি। পাণিনি বানামে দেখো প্রথমে মূর্ধন্য তারপরে দন্তান্ন, এগুলো খেয়াল রাখতে হবে। মাহেশ্বরের সূত্র সংখ্যা কত? মাহেশ্বর সূত্র সংখ্যা হচ্ছে 14টি। 14টি মাহেশ্বর সূত্র। হ্যাঁ, 14টি মাহেশ্বর সূত্র। আমরা একটা শ্লোকেই পড়েছিলাম যে সেখানে বলা হয়েছিল নৃত্যাবসানে নটরাজ রাজ নরাদডঙ্ক নব পঞ্চবারম ঊর্ধ্বর্ত কামঃ সনকাদি সিদ্ধ এতদ বিমর্ষে শিব সূত্র জালম। এই যে ডঙ্কা বাজিয়েছিলেন নব পঞ্চবারম, 9 বার আর 5 বার অর্থাৎ 14 বার। আর এই 14টা ডমরু ধ্বনি থেকে 14টা সূত্র তৈরি করে পারেনি। আচ্ছা, অজ কথার অর্থ কি? অজ কথার অর্থ সমগ্র সমস্ত স্বরবর্ণ। আচ্ছা, স্বরবর্ণের সংখ্যা কয়টা বলো তো? মাহেশ্বর সূত্রে কয়টি স্বরবর্ণ রয়েছে? 9টি রয়েছে, 9টি স্বরবর্ণ। অক্ষর সমন্বয়ে উষ্ম বর্ণগুলি স্থান পেয়েছে কোথায়? অক্ষর সমন্বয়ে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে অক্ষর সমন্বয় কি। অক্ষর সমন্বয় হচ্ছে শিব সূত্র, মাহেশ্বর সূত্র, এর অপর নাম হচ্ছে অক্ষর সমন্বয়। তাহলে এখানে যে উষ্ম বর্ণ, সেই উষ্ম বর্ণগুলো কত থেকে কত সূত্রের মধ্যে রয়েছে? উষ্ম বর্ণ হচ্ছে হ্যাঁ 13 এবং 14। হ্যাঁ 13 14। 13 এবং 14। স স স স, 3টা স রয়েছে, স্বর আর হল। তাহলে স স স আর হ, এটা হচ্ছে উষ্ম বর্ণ 13 থেকে 14। মাহেশ্বর সূত্রে ঈদ বর্ণের সংখ্যা কয়টি? আমি অপশনগুলো দেখতে পাচ্ছি না। পিডিএফ তো দেওয়া হয়েছে, পিডিএফটা খুলে দেখবে তো, পিডিএফ দেখো। মাহেশ্বর সূত্রে ঈদ বর্ণের সংখ্যা কতগুলো ঈদ বর্ণ রয়েছে? 13টি। হ্যাঁ দেখো, আমরা জানি যে মাহেশ্বর সূত্রের যে নিয়ম ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে যে শেষের বর্ণ ছিল সেটা ঈদ যেত। তাহলে 14টা সূত্রে 14টা ঈদ বর্ণ হওয়ার কথা, কিন্তু 13টি কেন? কারণ হচ্ছে মূর্ধন্য 2 বার রয়েছে, তাই মাহেশ্বর সূত্রে ঈদ বর্ণের সংখ্যা হবে 13টি, অর্থাৎ এটা অ্যান্সার হবে কোনটি নয়। নেক্সট, শিব সূত্রে কোন বর্ণটি 2 বার ঈদ রূপে পঠিত হয়েছে? কোন বর্ণটি? মূর্ধন্য, এই বর্ণটি 2 বার ঈদ রূপে পঠিত হয়েছে। একবার অন প্রত্যাহারে ন ঈদ রূপে পঠিত হয়েছে, আবার দেখো লন এখানেও ন ঈদ রূপে পঠিত হয়েছে। তাহলে 2 বার ঈদ রূপে পঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, শিব সূত্রে কোন কোন বর্ণটি 2 বার পঠিত হয়? কোন কোন বর্ণটি 2 বার পঠিত হয়েছে শিব সূত্রে? বলো। একটা হ, হাইয়া বারাট, আর একটা হচ্ছে হল। তাহলে হ বর্ণটি 2 বার পঠিত হয়েছে। প্রত্যাহারের সংখ্যা কত? প্রত্যাহারের সংখ্যা কোথাও 42 রয়েছে, কোথাও 43 রয়েছে, তবে এই সংখ্যাটাই অধিক আছে, 43টি। প্রত্যাহারের সংখ্যা হচ্ছে 43টি। নেক্সট প্রশ্ন, অনুনাসিক বর্ণগুলি রয়েছে মাহেশ্বর সূত্রে, অনুনাসিক বর্ণগুলি কত নং সূত্রে রয়েছে? ইয়ামানানানাম মুখ নাসিকা বচন অনুনাসিক মুখ সহিত নাসিকোচ্চার্যমান বর্ণ অনুনাসিক সংগংসায়াত। মুখ এবং নাসিকার সাহায্যে যে বর্ণগুলো উচ্চারণ হয় সেগুলো অনুনাসিক বর্ণ। বর্গের পঞ্চম বর্ণগুলি হচ্ছে অনুনাসিক বর্ণ। ইয়ামানানানাম, এটা কত নম্বর সূত্রে রয়েছে? 7 নাম্বার। হল প্রত্যাহারে বর্ণ সংখ্যা। হল প্রত্যাহার, হল কথার অর্থই হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 33টি। ব্যঞ্জন বর্ণগুলো 3 ধরনের ব্যঞ্জন বর্ণ রয়েছে। ক থেকে ম পর্যন্ত এই 4টি রয়েছে স্পর্শ বর্ণ, আর
শেষে রয়েছে 4টি উষ্ম বর্ণ, 3টা স আর হ, তাহলে 25 আর 4 29, আর এদের মাঝে রয়েছে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ 4টি, তাহলে 29 আর হচ্ছে 4 33, এই 33টি বর্ণ হল বর্ণ, হ জ ব র ল, এগুলো হচ্ছে আমাদের অন্তস্থ বর্ণ। বর্ণের সংক্ষিপ্তকরণ, বর্ণের সংক্ষিপ্তকরণ হলো কি? বর্ণের সংক্ষিপ্তকরণ কাকে বলা হচ্ছে? প্রত্যাহার। প্রত্যাহারকে বলা হয় বর্ণের সংক্ষিপ্তকরণ। যেমন হল একটি প্রত্যাহার, এই প্রত্যাহারের মধ্যে সমস্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো না লিখে আমরা সেটাকে সংক্ষেপে লেখার প্রক্রিয়া করেছি প্রত্যাহারের মাধ্যমে, সেটা হল বললেই আমরা বুঝতে পারছি সমস্ত ব্যঞ্জন বর্ণ। এজ প্রত্যাহারে বর্ণ সংখ্যা, এজ প্রত্যাহারে কয়টি বর্ণ রয়েছে? 4টি। হ্যাঁ 4টি, এ ও ওই ও, এই এবং ওয়ুজ। হ্যাঁ এবং ওয়ুজ, তাহলে 4টি রয়েছে। আচ্ছা, অর্ণেশা তুমি আছো ক্লাসে? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার ওইটা বলো, তোমার ওই প্রশ্নটা চলে আসে, ওটা তুমি কোথায় এক্সামে দিয়েছিলে? স্যার ওটা তো স্টেটে দিয়েছিলাম। স্টেট, স্টেট। বিহার স্টেট। তো হ্যাঁ সেখানে এই প্রশ্নটাই ছিল তাই না, যে এজ প্রত্যাহারে কি কি বর্ণ রয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো এজ প্রত্যাহারে এটা কেন, ওটা অ্যান্সারটা ওরকম ভুল ধরেছে কেন? এটাই তো স্যার হবে। ওটা ওরা তো ভুলই নিয়েছে, আমি তো ঠিকই করেছিলাম। হ্যাঁ ওরা অ্যান্সারটা ভুল নিয়েছে, এবার সব জায়গাটাই যদি এরকম অ্যান্সার ভুল নেওয়া ধরে, আর এগুলো তো সেরকম একদম সহজ জিনিস, এগুলো তো ভুল হওয়ার কথা না। আমরা জানি মাহেশ্বর সূত্রের যে 3 নাম্বার সূত্র ছিল, সেখানে আমাদের ছিল কি এ ওং, আর 4 নাম্বার সূত্রে আমরা যে বর্ণগুলো পাই সেটা হচ্ছে ওই ঔচ। তাহলে আমাদের এজ প্রত্যাহার কি? এ থেকে চ পর্যন্ত, এটা হচ্ছে এজ প্রত্যাহার। তাহলে এজ প্রত্যাহারের মধ্যে কোন বর্ণ পাবো? হসন্ত বর্ণগুলো বাদ যাবে, তাহলে কি থাকবে পড়ে? এ ও ওই ও, একদম সহজ কথা, এই 4টা বর্ণই তো পড়ে থাকবে। হ্যাঁ স্যার ওরা অ্যানসারটা ভুল নিয়েছে। একদম ভুল নিয়েছে, জলজ্যান্ত ভুল। নেক্সট দেখো, মাহেশ্বর সূত্রে স্থান পায়নি কোনগুলো? অযোগবাহু বর্ণ, তারপরে বলেছে দীর্ঘস্বর যেমন আ দীর্ঘই, শীষ বর্ণ মানে 3টা স, এগুলোকে বলে শীষ বর্ণ, মহাপ্রাণ বর্ণ যেগুলো বেশি প্রাণবায়ু দরকার যেমন খ ঘ। তো এটা কোনটা হবে বলো, মাহেশ্বর সূত্রে স্থান পায়নি? আর একটা এ আর বি, আবার আর একটা ই অপশনে আছে এ বা বি, তাহলে কোনটা হচ্ছে? দেখো মাহেশ্বর সূত্রে আমরা স্বরবর্ণগুলো পাচ্ছি এবং 9টা স্বরবর্ণ পাচ্ছি, আর 33টা পাচ্ছি হল বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলো মাহেশ্বর সূত্রে রয়েছে। সেখানে অযোগবাহ বর্ণ, অনেশ্বর এবং বিসর্গ, এই দুটোকে বলা হয় অযোগবাহ বর্ণ বা আশ্রয় ভাগ স্থানী বর্ণ। এই দুটো বর্ণ কিন্তু মাহেশ্বর সূত্রে স্থান পায়নি, মাহেশ্বর সূত্রে নেই। তারপরে সেখানে দীর্ঘস্বরগুলোও নেই। আমরা যখন মাহেশ্বর সূত্র পড়ছি, যে স্বরবর্ণগুলো রয়েছে, অ রয়েছে, হস্যই রয়েছে, হস্যু রয়েছে, কিন্তু এদের দীর্ঘ, দীর্ঘই, দীর্ঘ এই স্বরগুলো কিন্তু নেই, অর্থাৎ অযোগবাহ বর্ণও নেই, দীর্ঘস্বরও নেই, তার জন্য অপশন হবে ই। নেক্সট, স্যার বলছি যে আপনি তো বলেছিলেন যে অ মানে আর, হর্ষই মানে দীর্ঘই। হ্যাঁ অ মানেই আ, অ মানেই অ মানেই আ। তাহলে এই পরের প্রশ্নটা আছে, এটা বোঝানোর মধ্য দিয়ে তোমার ওই অ্যান্সারটা আমি বলছি। আবার দেখো, বলছে আয়ের মাথায় যখন আমার 3 লেখা থাকবে তখন সেটা কোন স্বর বোঝানো হয়েছে? হর্ষস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, কোনটা? প্লুতস্বর স্যার, প্লুতস্বর, প্লুতস্বর। এটার বিষয়টা কি রকম দেখো একটু,
যে আমাদের স্বরের উচ্চারণ সম্পর্কে বলা হয়েছে একমাত্র ভবেৎ হ্রস্ব দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে। একমাত্র ভবেৎ হ্রস্ব দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে। হ্যাঁ, আচ্ছা লিখেই দেখি। এক মাত্র ভবেৎ হ্রস্ব দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে। দীর্ঘ উচ্চতে ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত। ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত ব্যঞ্জনঞ্চ অর্ধমাত্রকম। ব্যঞ্জনঞ্চ অর্ধমাত্রকম। কোন স্বরের কতখানি মাত্রা সেই সম্পর্কে বলা হয়েছে যে একমাত্র একমাত্রা ভবেৎ হয় হ্রস্ব, অর্থাৎ যেটা হ্রস্ব স্বর সেই হ্রস্ব স্বরের কি হবে একমাত্রা। তারপরে দেখো বলা হয়েছে দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে। তাহলে এই যে দীর্ঘ স্বরের উচ্চতে মানে বলা হয় দ্বিমাত্র মানে দুই মাত্রা। দীর্ঘস্বরের কয় মাত্রা হলো না, দীর্ঘস্বরের হচ্ছে দুই মাত্রা। আর ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত, তিন মাত্রা হয় প্লুত স্বরের। প্লুত স্বরের কত মাত্রা হয়? প্লুত স্বরের হয় তিন মাত্রা। আর ব্যঞ্জনঞ্চ অর্ধমাত্রকম, অর্থাৎ যেটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের হয় অর্ধমাত্রা মানে হাফ। এবার এই মাত্রা বিষয়টা কি? মাত্রা হচ্ছে উচ্চারণের সময়, আমি কত সময় ধরে সেই বর্ণটা উচ্চারণ করব সেটা মাত্রা। যেগুলো হস্যস্বর, হস্যস্বর কোনগুলো? যেগুলো হস্য কথার অর্থ কম, যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হস্যস্বর। যেমন অ, তারপরে হর্ষই, তারপরে তোমার হস্যু, আর রি রয়েছে, আর হচ্ছে লি। তাহলে এই পাঁচটা হচ্ছে হস্যস্বর। এগুলো উচ্চারণের হচ্ছে একমাত্রা সময়। একমাত্রা সময় কাকে বলা হয়েছে? যে একমাত্রা সময় বলা হয়েছে যে এখানে সংস্কৃতে তোমাদের ব্যাকরণ বইতে আছে যে কুক্কুট, অর্থাৎ মোরগ বা মুরগি যখন সে কুকুর কু করে চিৎকার করে ওঠে তার যে একটা সময় সেটা হচ্ছে একমাত্রা। অথবা আমাদের হাতের তালু জানু পর্যন্ত ঠেকাতে যে সময় লাগে সেটা হচ্ছে একমাত্রা। তোমরা সহজভাবে বুঝতে পারো যে হস্য স্বরের ক্ষেত্রে যদি আমি 1 সেকেন্ড সময়ে উচ্চারণ করি তাহলে দীর্ঘস্বরের ক্ষেত্রে আমাদের 2 সেকেন্ড সময় নিতে হবে। দীর্ঘস্বর কোনগুলো? এই হস্য স্বরগুলো বাদ দিয়ে যে স্বরগুলো রয়েছে সেগুলো দীর্ঘস্বর। যেমন আ, তারপরে দীর্ঘই, দীর্ঘ উ, তারপরে দ্বিত্ব-রি আছে সংস্কৃতে, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। তারপরে রয়েছে এ, ওই, ও, ঔ, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। বলছে এই স্বরগুলোর উচ্চারণ করতে হবে, উচ্চারণ করতে আমাদের সময় হস্য স্বরের ডাবল লাগবে। এটা 1 সেকেন্ড হলে এটা 2 সেকেন্ড। এই কথার অর্থই তুমি এই দেখো অ আর আ এর উচ্চারণ স্থান কিন্তু একই। যখন আমরা উচ্চারণ স্থান পড়ব সেখানে লেখা থাকবে অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ, অর্থাৎ কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে অ, কু কথার অর্থ হচ্ছে ক খ গ ঘ ও ম, আর হচ্ছে হ। এই শব্দগুলো আমাদের কণ্ঠ থেকে উচ্চারণ হয়। যাই হোক, এখানে বোঝার বিষয় অ আর আ এর উচ্চারণ স্থান এক। অ উচ্চারণ করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, সেই অটা যখন আমি 2 সেকেন্ড উচ্চারণ করব তখন অটোমেটিক সেটা আ হয়ে যাবে।
আমরা যেভাবে উচ্চারণ করি এটা ভুল প্রসেস। অ আর আ বলার সময় বলি আ, এটা ভুল কথা। আমরা যখন স্বরে অ বলবো তখন অ, যখন আ বলবো তখন অটাকে ডবল টাইম নেব, অ, এটাই সিস্টেম। একই রকম ভাবে ই ই, উ উ। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আর একবার বলছি দেখো, যে হস্যস্বরের এক মাত্রা, দীর্ঘস্বরের ২ মাত্রা, প্লুতস্বরের ৩ মাত্রা। হস্য কথার অর্থ হচ্ছে কম, অর্থাৎ হস্যস্বর আমাদের সংস্কৃতে কয়টি রয়েছে? ৫টি। অ, হস্যই, হস্যু, রি, লি। দীর্ঘস্বর কোনগুলো? আ, আ, দীর্ঘই, দীর্ঘ, রি, তারপরে হচ্ছে মানে রি বলতে দ্বিত্ব রি, এ, ওই, ও, ঔ। অর্থাৎ দীর্ঘস্বর ৪, ৫, ৬, ৭, ৮টি দীর্ঘস্বর। এবার হস্যস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর এগুলোকে মাত্রা কথার অর্থ হচ্ছে উচ্চারণের সময়, কত টাইম ধরে উচ্চারণ করব। হস্যস্বর যদি আমি ১ সেকেন্ডে উচ্চারণ করি, দীর্ঘস্বরকে আমাকে ২ সেকেন্ডে উচ্চারণ করতে হবে, প্লুতস্বর আমাকে ৩ সেকেন্ডে উচ্চারণ করতে হবে। আমরা অ এবং আকে পৃথক ভাবি, এটা কিন্তু পৃথক না। যেমন আমরা বলি অ আর এটাকে বলি আ, কিন্তু না, দুটোই অ। যখন অ বলবো তখন ১ সেকেন্ডে কম সময়ে বলবো অ, যখন আ বলবো তখন সেই সময়টাকে দ্বিগুণ করব, অর্থাৎ অ। একই রকম ভাবে যখন ছোট ই বলবো তখন ই, কিন্তু যখন বড় ই বলবো, দীর্ঘ ই বলবো, তখন সেটা টাইমটা দ্বিগুণ করব, অর্থাৎ ই। এইটাই হচ্ছে বিষয়। আর প্লুতস্বর হচ্ছে যখন এই স্বরবর্ণগুলোকে আমি ৩ মাত্রা সময় ধরে উচ্চারণ করব, অর্থাৎ অ এর মাথায় যখন ৩ চিহ্ন দ্বারা প্লুতস্বর বোঝানো হয়, যখন অনেক টাইম ধরে উচ্চারণ করব, যেমন অ, তখন সেটাকে আমরা বলবো প্লুতস্বর। তার জন্য এই প্লুতস্বর গান করার সময়, দূর থেকে কাউকে ডাকার সময় এবং কান্না করার সময় ব্যবহার করা হয়। দূর থেকে কাউকে ডাকছি রাম, এই যে এটা লম্বা ভাবে টানছি, প্রলম্বিত করছে স্বরটাকে, তাই এটা প্লুত স্বর। আর যেটা ব্যঞ্জন বর্ণ, সেই ব্যঞ্জন বর্ণের মাত্রা হচ্ছে অর্ধমাত্রা, ১ মাত্রারও কম। তার জন্য দেখবে ব্যঞ্জন বর্ণে কিন্তু এরকম ককে কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ বলতে পারি না। কয়ে যখন হসন্ত থাকবে তখন সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ অ এর উচ্চারণ হবে না, ক। এটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে একটা শ্লোকে আমাদের রয়েছে খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বলছে একমাত্র ভবেৎ হ্রস্ব দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত ব্যঞ্জনম চ অর্ধমাত্রকম। একমাত্র ভবেৎ হ্রস্ব, হস্যস্বরের ১ মাত্রা হয়, দ্বিমাত্র দীর্ঘ উচ্চতে, দীর্ঘস্বরের ২ মাত্রা হয়, ত্রিমাত্রস্তু ভবেৎ প্লুত, প্লুতস্বরের ৩ মাত্রা হয়, ব্যঞ্জনম চ অর্ধমাত্রকম, এবং ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা হয়। দীর্ঘস্বর স্থান পায়নি বলতে সব দীর্ঘস্বর না, সেগুলো হচ্ছে এ, ওই, ও, ঔ, এই ৪টি দীর্ঘস্বর স্থান পেয়েছে। কিন্তু আ, তার মানে যেটা বড় আ বা বড় ই, তারপরে বড় উ এবং দ্বিত্ব রি, এই ৪টা দীর্ঘস্বর কিন্তু মাহেশ্বর সূত্রে স্থান পায়নি। তাই প্রশ্নটার মধ্যে দেখো বলা হয়েছে দীর্ঘস্বর যেমন আ, দীর্ঘই, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে আয়ের মাথায় বা যে কোনো স্বরবর্ণের মাথায় যখন আমরা ৩ চিহ্ন দেখব তখন সেটাকে আমরা বলবো প্লুত স্বর। নেক্সট প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। সমাহারা, স্বরিতা, অনুদাত্ত, উদাত্ত কোনটা হবে? বলো। স্বরিত। হ্যাঁ,
আমরা জানি যে বৈদিক অ্যাসেন্ট, বৈদিক স্বর, এটা পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। বৈদিক স্বর হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে উদাত্ত, 2 হচ্ছে অনুদাত্ত, আর 3 হচ্ছে স্বরিত। উদাত্ত স্বর সম্পর্কে বলা হচ্ছে উচ্চই উদাত্ত, উচ্চই উদাত্তঃ, নিচই নিচই অনুদাত্ত, আর সমাহার স্বরিতঃ। বৈদিক স্বর কয় প্রকার? না, বৈদিক স্বর হচ্ছে 3 প্রকার, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে, দেখো আমাদের মুখের ভিতরে ওপর একটা চোয়াল থাকে আর নিচে একটা চোয়াল থাকে, মাঝে থাকে জিভ। যখন এটা হচ্ছে জিভ, আমাদের জিহ্বা, আর এটা হচ্ছে ওপরের চোয়াল মানে তালু, আর এটা হচ্ছে নিচের চোয়াল। জিভটা দেখো একটাই স্বর, ধরো এখানে অ একটা স্বর। এই স্বরটাকে যখন জিভটা আমরা ওপরের দিকে নিয়ে অ উচ্চারণ করব, উচ্চই উদাত্ত, তখন সেটাকে বলবো উদাত্ত স্বর। জিভটা যখন উঁচুতে নিয়ে উচ্চারণ করব তখন সেটা উদাত্ত স্বর। যখন জিভটা যে অবস্থায় আছে সোজাসুজি না রেখে যদি নিচের দিকে জিভটা নিয়ে আমরা অ উচ্চারণ করি আ, তখন সেটাকে বলবো অনুদাত্ত স্বর। তাই বলা হয়েছে নিচয় অনুদাত্যাহ। আর যখন জিভটাকে না উঁচুতে না নিচুতে, যে লেভেলে আছে সেই লেভেলে রেখেই যখন আমরা উচ্চারণ করব আ, তখন সেটা হবে স্বরিত স্বর, সমাহারা স্বরিতঃ। এই হচ্ছে আমাদের 3টা স্বর, বৈদিক স্বর। তাহলে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে সমাহারা স্বরিতঃ। নেক্সট প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের কত মাত্রা হয়? একটু আগে আমরা পড়লাম ব্যঞ্জনম চ অর্ধমাত্রকম, অর্ধমাত্রা। ব্যাকরণ পদে কয়টি উপসর্গ আছে? বিপূর্বক, আং পূর্বক, কৃ ধাতুর উত্তর লুট প্রত্যয় করে ব্যাকরণ শব্দটি নিষ্পন্ন হয়, আর বি আং এই দুটো কি? এই দুটোই হচ্ছে উপসর্গ। তাই ব্যাকরণ পদে উপসর্গের সংখ্যা 2 রয়েছে। নেক্সট, ত্রিমুনি পদটির সাথে যুক্ত নয়। একই প্রশ্ন এর আগে করলাম, সেটা বার্তিক। অষ্টাধ্যায়ীতে মোট কতগুলো সূত্র রয়েছে? আমরা মনে রেখেছিলাম এইভাবে 4000 থেকে 4টা কম, তাহলে 3996টি সূত্র রয়েছে। আচ্ছা, এখানে দেখো একটা বিষয় রয়েছে, অদিং গুণঃ 1 1 2, অষ্টাধ্যায়ীর কত নম্বর সূত্র এটা বলো? তাহলে এটা অষ্টাধ্যায়ীর কত নম্বর সূত্র? প্রথমটা যে থাকে, প্রথমটায় কি থাকে? এই যে যেমন এখানে সূত্রের সংখ্যা এইভাবে দেওয়া রয়েছে, প্রথমটা থাকবে হচ্ছে অধ্যায়, দ্বিতীয়টা হচ্ছে পাদ, আর তৃতীয়টা হচ্ছে সূত্র। অর্থাৎ এটা প্রথম অধ্যায়ের প্রথম পাদের 2য় নম্বর সূত্র। নেক্সট প্রশ্ন, বর্ণের উচ্চারণ স্থান। বর্ণের উচ্চারণ স্থান 8টি বললে, তো সেগুলো কি কি? অপূর্ব বিসর্গ বিসর্গমিনানাং কণ্ঠ, ইচু দাসানাং তালু, ঋতুর সানাং মূর্ধা, ঋতুল সানাং দন্তা, উপপদ্মানিয়ানাম ওষ্ঠ, এ দৌত কণ্ঠতালু, ও দৌত কণ্ঠষ্টম, আর হচ্ছে বকার্থ দন্তষ্টম। সবগুলোই ভুল। ওইটা বর্ণের উচ্চারণ স্থানের একটা, তোমাদের পিডিএফটা দেখবে, সেখানে একটা শ্লোক রয়েছে যে বর্ণের উচ্চারণ স্থান অষ্টৌ স্থানানেই বর্ণানাম, যে 8টি স্থান, অষ্টৌ স্থানানেই বর্ণানাম, বর্ণদের উচ্চারণের 8টি স্থান রয়েছে। সেগুলো কি? না, সেগুলো হচ্ছে উরহ,
কণ্ঠঃ শিরস্তথা জিহ্বা মূলম চ দন্তশ্চ নাসিকাষ্ঠৌ চ তালু চ। এই কথার মানে কি? অষ্ট স্থানানি বর্ণানাম, বর্ণগুলির স্থান, 8টি স্থান রয়েছে উচ্চারণের। কয়টা স্থান? 8টি। সেগুলো কি? উরস, উরস কথার অর্থ হচ্ছে বক্ষ, উরস কথার অর্থ হচ্ছে বক্ষ। কণ্ঠ, কণ্ঠ তোমরা জানো, যেখানে আমাদের কথা বললে এই যে গলার যেটা টুটি, যেখানে কিছুক্ষণ চেপে ধরলে হয়ে যাব ছুটি, তো সেটা হচ্ছে কণ্ঠ। তাহলে একটা হলো বক্ষ, কণ্ঠ। শিরস্তথা, শির কথার অর্থ হচ্ছে মাথা। জিহ্বা মূলং, জিহ্বা মূল, জিহ্বা যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে জিহ্বা মূল। চ দন্তশ্চ, এবং দন্ত, নাসিকা ওষ্ঠৌ, নাসিকা মানে নাক, ওষ্ঠৌ মানে অধরোষ্ঠ, আর হচ্ছে তালু। তাহলে কতগুলো হলো? বক্ষ একটা, কণ্ঠ 2, শিরস্তথা, শির মানে মাথা, তাহলে হলো 3, জিহ্বামূল এটা হলো 4, দন্তশ্চ এটা হলো 5, নাসিকা ওষ্ঠৌ, নাসিকা মানে নাক 6, ওষ্ঠৌ, ওষ্ঠ মানে ঠোঁট, তাহলে হচ্ছে 7, আর হচ্ছে তালু 8। এই 8টি হচ্ছে আমাদের বর্ণের উচ্চারণ স্থান। তোমাদের বিশেষ করে আপার প্রাইমারি যে এক্সাম হবে, সেই এক্সামে এই বর্ণ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। অভ্যন্তর প্রযত্ন কয় প্রকার? প্রযত্ন, অভ্যন্তর প্রযত্ন কয় প্রকার? আমরা প্রযত্ন সম্পর্কে পড়েছিলাম, প্রযত্নেরও তোমাদের পিডিএফ দেওয়া আছে। প্রযত্নটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলে প্রযত্ন কত প্রকার, তাহলে আমরা জানবো যে প্রযত্ন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অভ্যন্তর প্রযত্ন, প্রযত্ন, আর একটা হচ্ছে বাহ্য প্রযত্ন। এই হচ্ছে প্রযত্ন 2 প্রকার। এবার আমাদের এই অভ্যন্তর প্রযত্ন, এই অভ্যন্তর প্রযত্ন রয়েছে 5 প্রকার, আর বাহ্য প্রযত্ন রয়েছে 11 প্রকার। এই প্রশ্নটি বহুল হয়ে থাকে, অনেকভাবে প্রশ্নটা হয় যে প্রযত্ন কয় প্রকার? 2 প্রকার। এবার বলবো অভ্যন্তর প্রযত্ন কয় প্রকার? 5 প্রকার। বাহ্য প্রযত্ন কয় প্রকার? 11 প্রকার। তাহলে মোট প্রযত্ন হলো 11, 5, 16 প্রকার। এবার 5 প্রকার অভ্যন্তর প্রযত্ন সম্পর্কে আমাদের জানতে হবে। এক রয়েছে হচ্ছে পৃষ্ঠ, পৃষ্ঠ স্পর্শ, তারপরে হচ্ছে ঈষৎ পৃষ্ঠ, ঈষৎ পৃষ্ঠ, এটা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। এগুলোর কারণগুলো আমি বুঝিয়ে দিব। তারপরে রয়েছে বিবৃত, তই হবে এখানে, বিবৃত, এগুলো হচ্ছে স্বরবর্ণগুলো অচ। আর রয়েছে ঈষৎ বিবৃত, ঈষৎ খণ্ডিত দিয়ে দাও, বিবৃত, এটা হচ্ছে উষ্ম বর্ণ। আর রয়েছে সংবৃত, সংবৃত এটা অ হয়। অভ্যন্তর কথার অর্থ হচ্ছে মুখের ভেতরের কাহিনী। আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করছি, তখন মুখের ভেতরে কি কি ঘটনা ঘটছে, কি কি কাহিনী ঘটছে, সেটাই হচ্ছে অভ্যন্তর প্রযত্নের বিষয়। অভ্যন্তর কথার অর্থই হচ্ছে ভিতর। সেটা কি? প্রথমে বলছে স্পৃষ্ট, পৃষ্ঠ, ঈষৎ পৃষ্ঠ, বিবৃত, ঈষৎ বিবৃত, সংবৃত, এই 5 প্রকার। পৃষ্ঠ কোনগুলো?
পৃষ্ঠ কথার অর্থ হচ্ছে ঘষা, মানে সেই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে ঘষা লাগবে। কোথায় ঘষা লাগবে? যে মুখমণ্ডলের কোথাও না কোথাও জিহ্বের সাথে স্পর্শ হতে হবে, তার জন্য সেগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ। এটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত এই 25টি হচ্ছে স্পর্শ বর্ণ, বা এগুলো পৃষ্ঠ প্রযত্নের মধ্যে পড়ে। ঈষৎ পৃষ্ঠ, ঈষৎ কথার অর্থ হচ্ছে অল্প, আর পৃষ্ঠ মানে ঘষা, এটা একটু কম ঘষা লাগবে। সেগুলো কোনগুলো, কোন বর্ণগুলো? সেগুলো অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ কোনগুলো? সেগুলো তোমরা জানো যে জ, ব, র, ল, এটা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। এইগুলোকে অর্ধস্বরও বলা হয়, অর্ধস্বর বলে। তো এগুলো হচ্ছে ঈষৎ পৃষ্ঠ। বিবৃত কথার অর্থ হচ্ছে খোলা, উন্মুক্ত। বিবৃত কথার অর্থ খোলা বা উন্মুক্ত। সেগুলো কোন বর্ণগুলো? অচ মানে স্বরবর্ণগুলো। দেখো আমাদের যে স্বরবর্ণগুলো আছে, তুমি সেই স্বরবর্ণগুলো উচ্চারণ করতে গেলে তোমার মুখ খুলে বলতে হবে, মুখ বন্ধ করে তুমি উচ্চারণ করতে পারবে না। অ পারবে? মুখ বন্ধ করে চেষ্টা করো একটু, দেখো হয় নাকি। মুখটা বন্ধ করে অ উচ্চারণ করো, হবে? না। হবে না, কারণ সেটা হচ্ছে বিবৃত, এর হচ্ছে প্রযত্ন। অ থেকে তুমি ও পর্যন্ত উচ্চারণ করো, সবই তোমার মুখ খুলতে হবেই হবে, মুখ বন্ধ করে পারবে না উচ্চারণ করতে। অ, আ, ই, ই, উ, উ, মানে মুখ খুলতেই হবে, সেখান থেকে মুখের ভেতর থেকে হাওয়া বেরোবে। তার জন্য অচ মানে এই স্বরবর্ণগুলো হচ্ছে বিবৃত স্বর। ঈষৎ বিবৃত, এটা বুঝতেই পারছো, ঈষৎ মানে অল্প, আর বিবৃত মানে খোলা। এগুলো অপেক্ষাকৃত মুখ কম খুলবে। সেগুলো কোনগুলো? ঊষ্ম বর্ণ, অর্থাৎ 3টা স আর একটা হচ্ছে হ। এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে গরম বাতাস বেরোয়, তাই এগুলোকে বলা হয় ঊষ্ম বর্ণ। আর সংবৃত কথার অর্থ হচ্ছে বন্ধ। সংবৃত কথার অর্থ হচ্ছে বন্ধ। বিবৃত মানে খোলা, সংবৃত মানে হচ্ছে বন্ধ। এই একটা স্বরের ক্ষেত্রে এরকম হয় যে অটা সংবৃত স্বরে উচ্চারণ করা যেতে পারে মুখ বন্ধ করে, হালকা অ। এই হচ্ছে আমাদের অভ্যন্তর প্রযত্ন 5 প্রকার, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো স্বভাবত এইভাবেই প্রশ্ন হয় যে অভ্যন্তর প্রযত্ন কয় প্রকার, এই পর্যন্তই আসে। আমরা তবু এই এক্সট্রা এটুকু জেনে নেব যে সেগুলো 5 প্রকার হচ্ছে পৃষ্ঠ মানে স্পর্শ বর্ণগুলো, ঈষৎ পৃষ্ঠ অন্তঃস্থ বর্ণগুলো, বিবৃত মানে স্বরবর্ণগুলো, ঈষৎ বিবৃত ঊষ্ম বর্ণগুলো, আর সংবৃত স্বর হচ্ছে অ। অসংবৃত স্বরও হয়, আবার বিবৃত স্বরও হয়। তো সেই রকম একই রকম ভাবে আমাদের বাহ্য প্রযত্ন রয়েছে। সেই বাহ্য প্রযত্ন আমাদের আবার 11 রকম রয়েছে। সেগুলো বিবার, সংবার, শ্বাস, নাদ, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এই 11 প্রকার রয়েছে। আমি তোমাদের এক্সট্রা একটা ভিডিও পাঠিয়ে দেব, যেখানে দেখানো হয়েছে প্রত্যেকটা স্বরবর্ণের 18 রকম উচ্চারণ হচ্ছে, এবং সেটা কেন হচ্ছে? এই যে বাহ্য প্রযত্নের জন্যই হচ্ছে। উদাত্ত, অনুদাত্ত স্বর, হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে স্বর 3 প্রকার। এই দেখো এখানেই বিষয়টা আছে এই বইটাতে সুন্দরভাবে। এই বইটা কিন্তু তোমরা কিনে নেবে। পাণিনীয় শব্দশাস্ত্র, ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী, খুব সহজ সরল ভাবে সুন্দরভাবে লেখা। এই প্রত্যেকটা স্বর হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদে 3 রকম, এগুলো আবার উদাত্ত অনুদাত্ত স্বরিত ভেদে 3 রকম, এগুলো আবার অনুনাসিক নিরনুনাসিক, এইভাবে মোট 18 রকম উচ্চারণ রয়েছে। আর ওই ভিডিওতে একটা ভিডিও রয়েছে, সেখানে সুন্দরভাবে সেগুলো তুলে ধরা হয়েছে। রাম রাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
দেখো এবার বলছে কোনটি মৌলিক স্বর নয়, এগুলো তোমরা বইতে পড়বে, সুন্দরভাবে বলা হয়েছে। ও এটা মৌলিক স্বর নয়। যৌগিক স্বর কোনগুলো? এ এটা যৌগিক স্বর, ও এটাও যৌগিক স্বর, ও এটাও যৌগিক স্বর। যৌগিক মানে দুটো স্বর মিলে একটা স্বর তৈরি হয়েছে এ। বলতো এ স্বরটা কোন দুটো স্বর মিলে তৈরি হয়েছে? কে বলতে পারবে? গুণে আমরা পাবো অদিঙ্গ না। স্যার অর ই, অ হুম, প্লাস ই। অ প্লাস ই এই দুটো মিলে হয়েছে এ। তাই দেখো দুটো স্বর আছে, তাই এটা যৌগিক স্বর। আচ্ছা এবার এই কোনটি বিবার বর্ণ? বিবার বর্ণকেই বলা হচ্ছে অঘোষ বা শ্বাস বর্ণ। এটা হচ্ছে বর্গের প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। আমাদের যে 5টা বর্গ রয়েছে ক চ ট ত প, এর প্রথম এবং দ্বিতীয় বর্ণটা হচ্ছে বিবার বর্ণ বা অঘোষ বর্ণ বা শ্বাস বর্ণ। তাহলে এটা দেখো বিবার বর্ণ বলেছে, এটা প্রথম বর্ণ, তাহলে এটা হবে। কোনটি নাদ বর্ণ? নাদ বর্ণের অপর নাম ঘোষ বর্ণ বা সংবার বর্ণ। এটা হচ্ছে পরের তিনটি, অর্থাৎ 3 4 5 বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, সেগুলো হচ্ছে নাদ বর্ণ। তাহলে এখানে ওমোটা পঞ্চম বর্ণ, এটা নাদ বর্ণ। শব্দানুশাসন হলো, শব্দানুশাসন শব্দকে যেখানে নিয়মপূর্বক শাসন করা হয়, শব্দকে অনুশাসন, শব্দযোগ অনুশাসন, শব্দানুশাসন, শব্দকে যেখানে নিয়মপূর্বক শাসন করা হয়। কোথায় করা হয় সেটা? সেটা ব্যাকরণে করা হয়। তাই ব্যাকরণের অপর নাম হচ্ছে শব্দানুশাসন। ব্যাকরণ পত্রীর ব্যুৎপত্তি এটা করেছো তোমরা, বিপূর্বক আপূর্বক ধাতুর অন প্রত্যয়। পাণিনির পূর্বের ব্যাকরণ। পাণিনির পূর্বে দুটো ব্যাকরণের নাম আমরা ভালোভাবে মনে রাখবো। একটা হচ্ছে ঐন্দ্র ব্যাকরণ, যার প্রণেতা ইন্দ্রদেব। আর একটা হচ্ছে মাহেশ ব্যাকরণ, যার প্রণেতা হচ্ছে মহেশ বা শিব। তাহলে এটা হবে ঐন্দ্র ব্যাকরণ। সেই প্রশ্নটা আবার দিয়েছে, নিত্য অবসানে নটরাজ রাজ ননাদডঙ্কম নবপঞ্চবারম। এটা কোথায় রয়েছে? নান্দিকেশ্বরকৃত কাশিকায়। এটা কোথায় রয়েছে বলতো? এটা কাশিকায় রয়েছে। হ্যাঁ, এটা নান্দিকেশ্বরকৃত কাশিকায়। দেখো, নিত্য অবসানে নটরাজ রাজ ননাদ ডঙ্কাম নব পঞ্চবারম ঊর্ধ্বর্ত কামহ সনকাদি সিদ্ধ এতদ বিমর্ষে শিব সূত্র জালম। তো এটা রয়েছে নান্দিকেশ্বরকৃত কাশিকায়। কিন্তু জেনাক্ষরং সমন্বয়ম অধিগম্য মহেশ্বরাৎ কৃষ্ণং ব্যাকরণং প্রত্যম তস্মৈ পাণিনয়ে নমঃ। এটা কিন্তু রয়েছে পাণিনীয় শিক্ষায়। এই বিষয়গুলো ঠিকঠাক আমাদের মনে রাখতে হবে। 5 পর্যন্ত হলো, 6। এবার রয়েছে আমাদের বর্ণের উচ্চারণ রীতি। এগুলো তো আবার অভিজ্ঞান শকুন্তলম ঢুকে গেছে কেন? ঋতুর সানাং মূর্ধা, লিতুল সানাং দন্তা, এই উচ্চারণ স্থানগুলো আমরা জেনে নেব। এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রত্যেকটা বর্ণের উচ্চারণ, প্রথমে যেমন বলা হয়েছে যে কণ্ঠবর্ণ কোনগুলো, কণ্ঠবর্ণ সম্পর্কে বলা হলো অ, কুহ, বিসর্জনীয়ানাং, বিসর্জ, নি, আ, নাং, কণ্ঠ, কণ্ঠবর্ণ কোনগুলো, কোনগুলোকে কণ্ঠবর্ণ বলবো? বলছে কণ্ঠবর্ণ বলবো অ কে। অ কথার অর্থই অ এর সবর্ণ, অর্থাৎ অ হবে আ হবে। কু কথার অর্থ ক বর্গ, ক বর্গে 5টা বর্ণ রয়েছে ক, খ, গ, ঘ, উম। তারপরে রয়েছে হ, বিসর্জনীয়ানাং এবং বিসর্গ। এইগুলো আমাদের কণ্ঠ থেকে উৎপন্ন হয়। কণ্ঠ কোনটাকে বলছে? এই যে আমাদের যে মুখমণ্ডল, কেমন মাথা হয়ে গেল, যাই হোক, এই যে এখানে যে আমাদের একটা গিট রয়েছে শক্ত উঁচু স্থান, এটা হচ্ছে কণ্ঠ। তো এই বর্ণগুলো যখন তুমি উচ্চারণ করবে দেখবে এই জায়গাটা ভাইব্রেশন তৈরি হচ্ছে।
কারণ এইখান থেকে বর্ণগুলো উচ্চারণ হচ্ছে। অ, আ, ক, খ, গ, ঘ, ম, হ বিসর্গ। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই ৯টা হচ্ছে আমাদের কণ্ঠবর্ণ। একই রকম ভাবে তোমরা পাবে ইচু যশানাং তালু, মানে হস্যই দীর্ঘই চু কথার অর্থ চ, ছ, জ, ঝ ৫টা বর্ণ। তারপরে হচ্ছে জ, তালিবস্য, দন্তন্য এগুলো তালু থেকে উচ্চারণ হচ্ছে। ঋতুর সানাং মূর্ধা, লিতুল সানাং দন্তা, উপপাদ্মানিয়ানাম ওষ্ঠৌ, ইয়ামানানানাম নাসিকা চ, এ দ্বৈতঃ কণ্ঠতালু, ও দৌতঃ কণ্ঠোষ্ঠম, বকারস্য দন্তষ্ঠম, জিহ্বামূলীয়স্য জিহ্বামিলম, নাসিকা অনুস্বরস্য। তো এইগুলো বর্ণের উচ্চারণ, এগুলো তো পূর্বেই রেকর্ডিং ভিডিও রয়েছে, গ্রুপে আমি দিয়ে দেব কোন বর্ণ কোথা থেকে উচ্চারিত হচ্ছে। এই হচ্ছে বিষয়। হ্যালো স্যার। আজকের ক্লাস তাহলে এখানেই ইতি টানছি। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শম্ভু, গুরু কৃপা হি কেবল।